হ্যালো, ওয়েলকাম ব্যাক নবোদয় মিশন অনলাইন এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে সহজেই তোমরা পেয়ে যাও। তো আমরা আগের ক্লাসে পড়ছিলাম তাপের ঘটনাসমূহ, ক্লাস 10-এর ক্লাস এটা চলছে। তো এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস তাপের ঘটনাসমূহের। তো প্রথম ক্লাসটায় আমরা পড়েছিলাম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কী বা এর এককগুলো পড়ছিলাম। তো এখন যেটা পড়ব হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমরা সিজিএস এসআই এককগুলো আমরা দেখিয়েছিলাম। তো আবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যে এককটা সে হচ্ছে দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, উষ্ণতার এককের উপর নির্ভর করে, সেগুলো আমরা দেখিয়েছি। তো এখন পড়ব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা। দৈর্ঘ্য প্রসারণ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা ঠিক একই রকমভাবে আমরা পেয়েছিলাম কি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একককে পেয়েছিলাম যে 1/, উষ্ণতার একক। ঠিক একই রকমভাবে যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা বের করতে হয় তাহলে হবে কি 1/, উষ্ণতার মাত্রা। তাহলে একই রকমভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি মাত্রা বার করি সমান কী হবে 1/, হচ্ছে উষ্ণতার মাত্রা। তাহলে উষ্ণতার মাত্রা আমরা কি জানবো? আমরা এখানে লিখে নিচ্ছি যে উষ্ণতার মাত্রা কি হয়, যে উষ্ণতার মাত্রা সমান কি হচ্ছে থিটা। উষ্ণতার মাত্রা কি কি তাহলে থিটা। তাহলে এইখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে যদি মাত্রা বার করি তাহলে 1/, উষ্ণতার মাত্রা, তাহলে উষ্ণতার মাত্রা যদি থিটা বসানো হয় তাহলে কী হবে 1/θ। ঠিক একই রকমভাবে থিটা যদি ওপরে চলে যায় তাহলে কী হবে যে θ⁻⁻1। ঠিক একই রকমভাবে যেভাবে বলেছিলাম যে 1/x যদি হয় তাহলে কী হবে x⁻⁻1। ঠিক একই রকমভাবে যদি 1/x² তাহলে কী হবে x⁻²। ঠিক একই রকমভাবে তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কী পেলাম θ⁻⁻1। তাহলে এবার দেখো, তাহলে এটা পেলাম। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের দিয়ে কিছু কোশ্চেন আছে, যেমন ধরো তো বলছে তোমাদের যে পিতলের হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বলছে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.00019 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বলতে কী বোঝায় আমি লিখছি, তাহলে বুঝতে পারবে যে কিছু কোশ্চেনটা কেমন আসে। যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.1 2 3 4টে আছে, তো 1 2 3 4টে দেখি 1 2 3 4টে, আচ্ছা 1 আর 9 0.19 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো, বলতে কি বোঝো। তাহলে এটা কোশ্চেন দেওয়া হলো যে কি পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.40 তারপর 19 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো। দেখো এই যে তোমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ডেফিনেশন কিন্তু পড়ে এসছো, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওই ডেফিনেশনটার সঙ্গে এটা প্রায় একই রকম, শুধু একটুখানি চেঞ্জ করতে হবে। দেখো এটা পিতল বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে পিতল বলে দিচ্ছে, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত বলে দিচ্ছে 0.00019
19 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তো আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলেছিলাম, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো কঠিনের প্রতি একক দৈর্ঘ্যের যে প্রসারণ হয় সেটাকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখো এখানে পিতল বলেছে, তাহলে পিতল বলে দিয়েছে, আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এটা বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.4019 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বলতে বুঝি যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য পিতলের যে প্রাথমিক দৈর্ঘ্য, সেই প্রাথমিক দৈর্ঘ্যের 0.4019 ডিগ্রি, এই 19 এত অংশ কি হয় বৃদ্ধি পায়। তাহলে এটাই হলো, আমরা যখন বলবো যে এটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বলছে, যে পিতলের প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তার যে প্রাথমিক দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের ওপর 0.4019 এত অংশ কি হয় বৃদ্ধি পায়। তাহলে বোঝা গেল। এরপর দেখো অনেক সময় দেয় কি, যে ধরো কোন একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, এমন কি কোশ্চেন হয়, ধরো কিছু কিছু যেমন হচ্ছে অঙ্কই দেয়, ধরো কিছু কিছু কঠিনের ধরো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াসে দিয়ে দিল, সেলসিয়াস স্কেলে বললো ফারেনহাইট স্কেলে এর মান কত হবে। যেমন দেখো ধরো বলছে, আগে দেখো ধরো আমি ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা ধরে নিলাম আলফা সি। কি ধরে নিলাম আলফা সি, সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আলফা সি ধরে নিলাম। এবার দেখো ধরো এবার হচ্ছে ফারেনহাইট, ধরো ফারেনহাইট সেলসিয়াস স্কেলে আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হলো আলফা সি ধরে নিলাম, আর ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান হলো আলফা এফ। তাহলে আমরা কিন্তু জানি যে সেই ক্লাস 8 বা 9-এ পড়েছি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক একই রকমভাবে এখানে লিখব কি, যে আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সমান হচ্ছে কি 5/9 আলফা সি। ধরো কোনো প্রবলেম, সেখানে ধরো বললো যে কি কোনো একটা কঠিনের, ধরো বলে দিল যে কোনো একটা এক্সাম্পল একটা ধরো বলছি, ধরো কোনো একটা কঠিন পদার্থের বলে দিল কি যে সেলসিয়াস স্কেলে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বলে ধরো যে 36 × 10⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে কি বললো, যে কোনো একটা কঠিন পদার্থের সেলসিয়াস স্কেলে হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হলো 36 × 10⁻⁴ ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 এককটা, ঠিক আছে। বললো তাহলে কি যে ফারেনহাইট স্কেলে এর মান কত হবে, তোমার কাছে জানা আছে যে কি জানো আলফা এফ সমান কত 5/9 × আলফা সি। তাহলে তুমি মানটা বসাও যে আলফা এফ এর মান কত হবে 5/9 × আলফা সি এর মান কত, আলফা সি এর মান কত যে 36 × 10⁻⁴, আর তাহলে এর একক কী হবে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে বসিয়ে দাও, কাটাকাটি করো, 9 × 4 = 36, তাহলে 4 × 5 = 20, তাহলে 20 × 10⁻⁴ ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। তাহলে বুঝতে পেরেছো যে কোন একটা কঠিন পদার্থের যদি তোমার হচ্ছে এর মান দিয়ে দেওয়া হয়, যে সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের, তাহলে সেখান থেকে ফারেনহাইট স্কেলের মান বের করতে হলে তাহলে তোমরা অবশ্যই এখান থেকে পারবে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে মোটামুটি আমাদের অনেকটা হয়ে গেল। এরপর কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে, সেগুলো পরে করানো হবে। তো এরপর আমরা যাচ্ছি যে ক্ষেত্র
প্রসারণ গুণাঙ্ক। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি বুঝতে পেরে যাও ঠিকঠাক করে, আগের ক্লাসগুলো যদি ফলো করে থাকো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই তোমরা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক এই দুটো খুব ইজিলি বুঝতে পেরে যাবে। দেখো ধরো সেই ক্ষেত্রফল মানে ধরো একটা 2 ডাইমেনশন বা 2D একটা পাত, যার আর এক্স আর ওয়াই অক্ষ আছে, ধরো এর দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, তাহলে নিশ্চয়ই একটা ক্ষেত্রফল পাওয়া যাবে। ধরো একটা বর্গাকার এটা একটা পাত ধরে নিলাম, ধরো T1 ডিগ্রি সেন্টিগ্রেড অনুযায়ী, T1 ডিগ্রি সেন্টিগ্রেড অনুযায়ী এই পাতটার ক্ষেত্রফল ছিল ধরো S1। ঠিক আছে, এবার ধরো উষ্ণতা বৃদ্ধি করা হলো, তাহলে উষ্ণতা বৃদ্ধি করে ধরো T1টা T2 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে এই পাতটার ক্ষেত্রফল S1 থেকে বৃদ্ধি পেয়ে কী হলো S2 হলো। তাহলে আমার নিশ্চয়ই এখানে T2 গ্রেটার দ্যান কি T1 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার কি হবে নিশ্চয়ই তাহলে S2 গ্রেটার দ্যান কী হবে S1। কারণ দেখো তোমরা জানো কঠিনের কী হয়, যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কঠিন বস্তুতে যদি তাপের সেটা কী হয় সুপরিবাহী হয়, তাহলে তার কী হবে প্রসারণ হবে। তাহলে যেহেতু এটা একটা ক্ষেত্রফল বিশিষ্ট চাকতি, তাহলে কী হবে এর তো আর দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই বাড়বে, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ দুদিকেই বাড়লে তাহলে তার কী হচ্ছে মোট ক্ষেত্রফলটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো যে প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল S1, আচ্ছা, আর অন্তিম ক্ষেত্রফল কত হলো S2। আচ্ছা, তাহলে আমার এখানে হচ্ছে প্রাথমিক উষ্ণতা কত হলো, প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, T1 ডিগ্রি সেন্টিগ্রেড গেল। আচ্ছা, আর অন্তিম উষ্ণতা কত হলো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো। তাহলে এবার আমরা যদি বলি ক্ষেত্রফল প্রসারণ কত হলো, যে ক্ষেত্রফল প্রসারণ কত হলো S2 মাইনাস S1, আর উষ্ণতা বৃদ্ধি কত হলো হলো T2 মাইনাস T1। আচ্ছা, এইগুলো ডিগ্রি সেন্টিগ্রেড দিলে হবে না দিলে হবে, তাহলে আমি উষ্ণতা বৃদ্ধি ধরলাম T2 মাইনাস T1, এটা হলো উষ্ণতা বৃদ্ধি। তাহলে ঠিক আগের বারে আমরা যখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে করেছিলাম তখন দেখো বলেছিলাম যে ধরো একটা রড ছিল না, একটা ধরো রড যার আমরা প্রাথমিক দৈর্ঘ্য L1 ধরেছিলাম, আর উষ্ণতা ছিল কত T1, আর যখন উষ্ণতা দেখো উষ্ণতা যখন বৃদ্ধি করা হলো তখন এই রডটার কী হলো দৈর্ঘ্য বৃদ্ধি পেল, তাহলে T2 গ্রেটার দ্যান T1, আবার L2 গ্রেটার দ্যান কী হবে L1, তাই তো। তাহলে ঠিক একই রকমভাবে আমরা ওইখান থেকে যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যেমন আমরা বের করেছিলাম, রাশিমালা বের করেছিলাম, ঠিক একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কেরও আমরা রাশিমালা বের করব। ঠিক আছে, ঠিক একই রকমভাবে বের করব। দেখো আগেরটাতে যেমন আমরা করেছিলাম কি যে আমার যে দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করে কি প্রাথমিক দৈর্ঘ্যের ওপর আর উষ্ণতা বৃদ্ধির ওপর, ঠিক এখানেও আমার এখানেও কী হবে ক্ষেত্রফলটা যে প্রসারণ হবে সেটা কী হবে এই উষ্ণতা বৃদ্ধির ওপর হবে, আর হচ্ছে প্রাথমিক যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করবে। ঠিক আমরা লিখছি, এটাকে মুছলাম। দেখো তাহলে কি হচ্ছে আমার ক্ষেত্রফল প্রসারণটা পেলাম। তাহলে আমি এখানে লিখতে পারি যে S2 মাইনাস S1 সমানুপাতিক কি T2 মাইনাস T1। বলেছিলাম যে ক্ষেত্রফল প্রসারণ হচ্ছে, তাহলে ক্ষেত্রফল প্রসারণ কতটা হয়েছে S2 মাইনাস S1 হয়েছিল,
আর ওইটা যেমন L2 মাইনাস L1 ছিল, এর ক্ষেত্রে S2 মাইনাস S1 হয়েছে, তাহলে S2 মাইনাস S1 সমানুপাতিক কি T2 মাইনাস T1। ঠিক একই রকমভাবে আবার S2 মাইনাস S1 সমানুপাতিক কী হবে S1। তাহলে বলেছিলাম যে ক্ষেত্রফল যে প্রসারণ হচ্ছে সেটা হচ্ছে কি উষ্ণতার যে বৃদ্ধি তার উপর নির্ভর করে, তার সঙ্গে সমানুপাতিক, মানে উষ্ণতা বৃদ্ধি যেমন যতটা হবে ক্ষেত্রফল প্রসারণ ঠিক সেরকমই হবে। আর এটার ক্ষেত্রে যে কি প্রাথমিক যে ক্ষেত্রফল না জানলে কিন্তু কতটা বৃদ্ধি হচ্ছে আমি জানতে পারবো না, তাহলে এই যে প্রসারণ কতটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সেটা নির্ভর করে কি প্রাথমিক ক্ষেত্রফলের উপর কিন্তু নির্ভর করে। তাহলে দেখো যৌগিক ভেদের নিয়ম অনুসারে যদি আমরা লিখি S2 মাইনাস S1 সমানুপাতিক কী হবে S1 আর T2 মাইনাস T1। তাহলে দেখো একই রকমভাবে আগেরটার মধ্যে সেই যৌগিক ভেদে আমি নিয়ম শিখিয়েছিলাম যে y সমান কি বলেছিলাম, y সমানুপাতিক যদি z হয় আর y সমানুপাতিক যদি x হয়, তাহলে এই দুটো যখন সমান বাম দিকটা, তাহলে y সমানুপাতিক কী লিখতে পারি, এই দুটো গুণ আকারে zx লিখতে পারি। ঠিক একই রকমভাবে দেখো যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এই দুটো সমান, তাহলে এইটা রয়ে গেল, এই দুটো চলের কী হলো গুণফল হিসাবে আমরা রেখে দিলাম। তাহলে এবার বলেছিলাম যে সমানুপাতি তুলতে গেলে কি হয়, একটা ধ্রুবক আসে আর একটা সমান চিহ্ন হয়, তাহলে এটা লিখতে পারি যে S2 মাইনাস S1 সমান এখানে যে সমানুপাতি ধ্রুবকটা লিখবো সেটা হলো বিটা। কি বললাম, সেটা হলো বিটা। তাহলে এটাকে বলা হলো কি, এটাকে বলা হচ্ছে বিটা। আগেরটা আলফা ধরেছিলাম, এটাকে বিটা, এই বিটাটাকে বলা হচ্ছে কি সমানুপাতি ধ্রুবক। তাহলে এই লাইন থেকে আমি বিটা সমান কী পাবো, বিটা সমান পেলাম যে S2, আচ্ছা এখানে S1টা মিসিং আছে লিখে দিলাম, এই S1টা এখানে লিখে দিলাম, তাহলে S2 মাইনাস S1 আর হচ্ছে S1 T2 মাইনাস T1। দেখো একই রকমভাবে এটাকে আমরা ঠিক আগের মতো যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করেছিলাম, ঠিক একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। দেখো আমরা এখান থেকে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালাটা লিখে দিচ্ছি যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের দেখো ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তাহলে এটা হলো কি, এই বিটাটাকে বলা হচ্ছে কি, বিটাটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমরা কী পেলাম, S2 মাইনাস S1 আর নিচে হচ্ছে S1 T2 মাইনাস T1। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কী পেয়েছিলাম, যে আলফা সমান L2 মাইনাস L1 আর এখানে হচ্ছে L1 T2 মাইনাস T1। আর এখানে বিটা সমান কী পেলাম, S2 মাইনাস S1 T2 মাইনাস T1। দেখো ঠিক একই রকমভাবে ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা যেমন বলেছিলাম, এটা কী হচ্ছিল, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি কোনো দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। এখানেও দেখো যে এখানে S2 মাইনাস S1 এটা হচ্ছে ক্ষেত্রফলের একটা একক হবে, আর এটাও কী হবে একটা ক্ষেত্রফল একক হবে। তাহলে এই একক দুটো কেটে যাবে, তাহলে শুধুমাত্র কী পড়ে থাকবে নিচে উষ্ণতা। তাহলে নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ যে ক্ষেত্রফল প্রসারণক গুণাঙ্কের রাশিমালাও কিন্তু শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যখন একটা বিটা পেলাম, যে বিটা যখন একটা ক্ষেত্রফল পেলাম, তাহলে এর একটা আমরা ডেফিনেশনও পাবো যে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। ঠিক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে কাকে বলে বলেছিলাম, একই রকমভাবে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক একই সংজ্ঞা বলবো, শুধুমাত্র কি করব, দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল কথাটাকে মানে দৈর্ঘ্যটাকে তুলে দিয়ে ক্ষেত্রফল লিখবো। কেমন ডেফিনেশনটা হবে দেখো, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উষ্ণতা বৃদ্ধির জন্য বা প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে কোনো কঠিন পদার্থের একক ক্ষেত্রফলের, দেখো আগেটা কি হচ্ছে একক দৈর্ঘ্যের, এটা হচ্ছে কি একক ক্ষেত্রফলের, মানে একক ক্ষেত্রফলের যে বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে তার কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। মানে দুটোর সঙ্গে পুরো একই ডেফিনেশন হবে, শুধু দৈর্ঘ্যের জায়গায় কী হবে আমার এখানে ক্ষেত্রফল কথাটা লেখা হবে। তাহলে কি বললাম, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য কোনো কঠিন পদার্থের প্রতি একক ক্ষেত্রফলের যে বৃদ্ধি হয় সেটাকে বলা হচ্ছে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হয়ে গেল। এবার হচ্ছে কি হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক, কি ব্যাপারটা এবার করে দিচ্ছি দেখো। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো, ধরো এরকম একটা
আমার হচ্ছে ঘনক আছে। তাহলে দেখো T1 ডিগ্রি সেন্টিগ্রেড কোথায়, ধরো এই ঘনকটা আয়তন ছিল ধরো V1। আবার দেখো যখন উষ্ণতা বাড়ানো হলো, ধরো T2 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আয়তন কত গেল V2। তাহলে দেখো যে T2 গ্রেটার দ্যান T1 যদি হয় তাহলে নিশ্চয়ই V2 গ্রেটার দ্যান কী হবে, V1 হবে। তাহলে ঠিক একই রকমভাবে যে ওদের মতন সেই একই রকমভাবে দেখো যদি এর প্রাথমিক উষ্ণতা T1, অন্তিম উষ্ণতা ওইটা হচ্ছে অন্তিম উষ্ণতা কত, এই তো এখানটা আছে, হ্যাঁ অন্তিম উষ্ণতা হচ্ছে T2, আর প্রাথমিক আয়তনের V1 ছিল, তাহলে অন্তিম আয়তন কী হলো V2। তাহলে আর আমি লিখছি না অন্তিম প্রাথমিক এই ব্যাপারগুলো লিখছি না, শুধুমাত্র লিখছি দেখো যে আয়তন প্রসারণ। তাহলে দেখো এটার আয়তন প্রসারণ কত হচ্ছে, আয়তন প্রসারণ কত হচ্ছে, আয়তন প্রসারণ হচ্ছে V2 মাইনাস V1। আর এটার হচ্ছে উষ্ণতার বৃদ্ধি কত হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 মাইনাস T1। ঠিক একই রকমভাবে আমরা যেভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করছি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করছি, ঠিকভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বের করছি। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তাহলে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, তাহলে দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকমভাবে কার উপর নির্ভর করে, উষ্ণতা বৃদ্ধির উপর আর হচ্ছে প্রাথমিক আয়তনের উপর। তাহলে প্রাথমিক আয়তন V1 ছিল, তাহলে এর উপরে নির্ভর করবে আয়তন প্রসারণ কী হবে, আর এই উষ্ণতা বৃদ্ধি কতটা হলো তার উপর নির্ভর করবে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। দেখো তাহলে আমি বলতে পারি যে V2 মাইনাস V1 সমানুপাতিক কী হবে T2 মাইনাস T1, আর হচ্ছে V2 মাইনাস V1 সমানুপাতিক কী হচ্ছে এই V1 এর ওপর। তাহলে ঠিক একই রকমভাবে আমরা যৌগিক ভেদাভেদ নিয়ম অনুযায়ী লিখতে পারি যে V2 মাইনাস V1 সমানুপাতিক V1 T2 মাইনাস T1। তাহলে একই রকমভাবে এটাকে যদি তুলি, এই যদি সমানুপাতিক তুলি তাহলে কি পাবো, সমানুপাতিক তুললে আমরা হচ্ছে একটা ধ্রুবক পাবো আর হচ্ছে একটা কনস্ট্যান্ট বসাতে, একটা কনস্ট্যান্ট বসাতে বা সমান চিহ্ন বসাতে। দেখো তাহলে V2 মাইনাস V1 সমান হচ্ছে, এটাকে লিখবো গামা, গামা হচ্ছে V1 T2 মাইনাস T1। তাহলে আমরা V2 মাইনাস V1 আয়তন প্রসারণ, যে V2 মাইনাস V1 আয়তন যে প্রসারণ সেটা কত হলো, সমান গামা V1 T2 মাইনাস T1। তাহলে মুছছি, তাহলে কি পাবো, পেলাম হচ্ছে যে V2 মাইনাস V1 বাই হচ্ছে V1 T2 মাইনাস T1। তাহলে এটা সমান কী পেলাম, গামা। এটাকে কী বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গামা। তাহলে এটা কি, এই গামাটা কি, এই গামাটা বা আমি ঘুরিয়ে লিখছি যে গামা সমান হচ্ছে V2 মাইনাস V1 আর V1 T2 মাইনাস, গামাটা কি বলা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখো তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আয়তন প্রসারণ গুণাঙ্ক ঠিক একই রকমভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যেভাবে ব্যবহার করছি, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যেভাবে ব্যবহার করছি, ঠিক একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা বের করে দিলাম। দেখো এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক যখন আমরা একটা গামা পেয়েছি, তাহলে গামা যদি পেয়েছি তাহলে একটা ধ্রুবক, তাহলে নিশ্চয়ই এর একটা সংজ্ঞাও থাকবে। যেভাবে আমরা আলফার একটা সংজ্ঞা দিয়ে এসেছি মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ঠিক একই রকমভাবে বিটা, তাহলে বিটার আমরা কি করেছি মানে ওটা একটা যেহেতু ধ্রুবক ছিল তাহলে ওর একটা আমরা ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে এসেছি। ঠিক একই রকমভাবে গামারও আমরা একটা কি ডেফিনেশন বা সংজ্ঞা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলা হচ্ছে যে ঠিক একই রকমভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যাকে বলে যেমন বলেছো, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক যেমনভাবে বলেছো, ঠিক আয়তন প্রসারণ গুণাঙ্ক আমরা কঠিনের পড়ছি, তাহলে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দেখো যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির ফলে বা বৃদ্ধির জন্য কোনো কঠিনের প্রতি একক আয়তনে আয়তনের যে প্রসারণ হয় বা আয়তন যে বৃদ্ধি পায়, আয়তন যে প্রসারণ হয় সেটাকে বলা হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো যে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। তাহলে আমরা তিনটে পেয়েছি, দেখো আলফা সমান কি পেয়েছি, আলফা সমান পেয়েছি আমরা L2 মাইনাস L1 বাই L1 T2 মাইনাস T1। বিটা সমান কি পেয়েছি, বিটা সমান পেয়েছি S2 মাইনাস S1 T2 মাইনাস T1। আর গামা সমান কি পেলাম, গামা সমান পেলাম V2 মাইনাস V1 আর V1 হচ্ছে T2 মাইনাস T1।
তাহলে দেখো আমরা 3টে রাশিমালা তৈরি করে দিচ্ছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, আচ্ছা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের রাশিমালা, আর এটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের, এটা হচ্ছে T2 আয়তন প্রসারণ গুণাঙ্কের রাশিমালা আমরা বের করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের ঠিক একই রকমভাবে দেখো, যেমন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের রাশিমালা পেয়েছিলাম, দেখো এখানে যেমন দৈর্ঘ্য কেটে গিয়েছিল, তাহলে শুধুমাত্র উষ্ণতার একক পেয়েছিলাম। ঠিক একই রকমভাবে যখন ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আমরা বার করবো, তাহলে দেখো এটা হচ্ছে কি ক্ষেত্রফলের একটা একক হবে, এটা ক্ষেত্রফলের একক হবে, তাহলে দুটো কেটে যাবে, তাহলে উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে একই রকমভাবে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রা দেখো V2 - V1, তাহলে এইখানে এই যে আয়তন কী হবে, কেটে যাবে, তাহলে আয়তন একক কেটে যাবে, তাহলে কী পাবো সেই শুধুমাত্র উষ্ণতার একক। তাহলে আমরা দেখলাম কি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক বা আয়তন প্রসারণ গুণাঙ্ক সবই কিন্তু শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে, আয়তন দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। ঠিক আছে, তাহলে এইখান পর্যন্ত আজকের পড়ানো হলো। এবার তোমরা বাড়িতে তোমাদের জন্য যে কাজ দেওয়া রইলো সেটা তোমরা একটু বোর্ড থেকে আমি লিখে দিচ্ছি, তোমরা এগুলো করবে। তাহলে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 1 নম্বর হচ্ছে তাপীয় প্রসারণ কাকে বলে, এগুলো তোমরা লিখবে খাতায়। আচ্ছা 2 নম্বর কোশ্চেন তোমাদের জন্য দেওয়া হচ্ছে যে থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহার করা হয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে তোমাদের জন্য যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। আচ্ছা, আর 4 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে ক্ষেত্রফল বা ক্ষেত্র প্রসারণ কাকে বলে। তাহলে 4 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক না ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। আচ্ছা দেখো, তাহলে তোমাদের আজকে যে ক্লাসটাতে পড়ানো হলো কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আগের ক্লাসে পড়ানো হয়েছিল, আজকে তাহলে কি পড়ালাম, শুধু ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা পড়িয়ে এলাম। আচ্ছা সেলসিয়াস স্কেলে যদি মান দেওয়া থাকে ফাইনাল স্কেলে কী মান হবে বের করলাম। আচ্ছা ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে বা তার হচ্ছে রাশিমালা বের করলাম। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে তার রাশিমালা বের করলাম, বা সেগুলো কার ওপর কেমনভাবে উষ্ণতার উপরই শুধুমাত্র ডিপেন্ড করে সেগুলো আমরা বললাম থিওরিগুলো। আর তোমাদের বাড়িতে কাজ করতে দিলাম কি তাপীয় প্রসারণ কাকে বলে তোমরা লিখবে। আচ্ছা তারপর থার্মোস্ট্যাট যন্ত্র কোথায় ব্যবহার করা হয় লিখবে, তাপীয় প্রসারণ গুণাঙ্ক কাকে বলে লিখবে, আর ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে লিখবে। মোটামুটি আজকের ক্লাস এইখান পর্যন্তই, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আবার মানে বাকি যেগুলো আছে সেগুলো পড়ানো হবে, তোমরা নিশ্চয়ই উপকৃত হবে, বা যদি আমাদের সঙ্গে পড়তে থাকো তাহলে অনেকটা এগিয়ে যাবে। সুস্থ থাকবে, সবসময় বাড়িতে থাকবে। ধন্যবাদ।